আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম 7টা অধ্যায় শেষ করেছিলাম এবং আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা মূলত তোমাদের সম্পূর্ণ নতুন একটা অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় যেটা হচ্ছে মিশ্রণ নিয়ে সেই অধ্যায়টা আমরা শুরু করে দিব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট রাখি, যদি এই ভিডিওগুলো তোমাদের একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। এছাড়াও তোমরা কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলো তোমাদের প্লেলিস্ট অপশন থেকে দেখে আসতে পারো। সো এবার চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি, এদের কোনোটি বিশুদ্ধ আর কোনোটি মিশ্রণ। মিশ্রণ মধ্যে আবার কোনোটি দ্রবণ এবং কোনোটি সাসপেনশন, আবার কোনোটি কলয়েড। আচ্ছা, তবে ভিডিওটি পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যে ভিডিওগুলো দেখছো আসলে তোমরা কীভাবে পড়বা, ঠিক আছে? কীভাবে পড়লে তোমরা আসলে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবা। তোমরা আমি যেই ভিডিওটা যেদিন পড়াই সেই ভিডিওটা তোমরা দেখার পরপরই তোমরা মেন বইয়ের যে অংশটা তোমরা ভিডিওতে দেখলা সেই অংশটা তোমরা নিজের একবার রিডিং করবা, একবার কি দুবার ভালোমতো মনোযোগ দিয়ে রিডিং পড়বা, তাহলেই তোমাদের মোটামুটি একটা ভালো একটা বুঝতে সুবিধা হবে। এরকমভাবে তোমরা যদি প্রথম রিভাইসটা করতে পারো, দেন পরবর্তী রিভাইসগুলোতে তোমাদের অনেক বেশি সিম্পল হবে, ইজি হবে, এবং এভাবেই তোমরা কিন্তু মূলত তোমাদের পড়াশোনা এগিয়ে নিতে পারো এবং একটা ভালো রেজাল্ট তোমরা আশা করতে পারো। দেখো, এই অধ্যায়ের শেষে আমরা কী কী জিনিস শিখতে পারবো? মিশ্রণ এবং দ্রবণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারবো, পানি এবং কঠিন পদার্থ নিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ প্রস্তুত করতে পারবো, দ্রবণের তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবো, সর্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারবো, সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ প্রস্তুত এবং উপাদানসমূহ পৃথক করতে পারবো, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক এবং বিশুদ্ধ পানি প্রস্তুত করতে পারবো, দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য করতে পারবো। দৈনন্দিন জীবনে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। আমাদের জীবনে দ্রবণ ও সাসপেনশনের প্রয়োগ উপলব্ধি করতে পারবো। পরীক্ষণ কাজের যন্ত্রপাতি এবং উপকরণ সঠিকভাবে আমরা ব্যবহার করতে শিখব। সো চলো এবার আমরা আমাদের পার্ট 1 ও 2 যেটা রয়েছে মিশ্রণ এবং দ্রবণ, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। আমরা সকলে চিনির শরবত এবং ঝালমুড়ি সাথে কম বেশি কিন্তু পরিচিত। গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলে কিন্তু চিনি শরবত হয়ে যায়। আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো ইত্যাদি ভালোভাবে মিশাতে হয়। চিনির শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রে কিন্তু একের অধিক জিনিস আছে। এরকম একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলে থাকি। এবার বুঝতে পারছো তোমরা যে মিশ্রণ আসলে জিনিসটা কি? এখন দেখো, এখানে একটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে দ্রবণ বা সমসত্ব মিশ্রণকে জানা। একটি কাঁচের গ্লাস, চামচ, চিনি, পানি নিতে হবে আমাদেরকে। তারপর কাঁচের গ্লাসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্লাসের 3/4 পরিমাণ পানি নাও এবং 1 চামচ চিনি যোগ করে নাড়া দাও। এবার চিনি শরবতটিকে কয়েক ভাগে ভাগ করো, প্রতিটি ভাগ থেকে 1 চামচ করে খেয়ে দেখো। চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কি? না, পাচ্ছ না, কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেছে। প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি? হ্যাঁ, প্রতিটি ভাগে কিন্তু একই রকম মিষ্টি হবে, কারণ হচ্ছে চিনির শরবতে চিনির কণাগুলো পানির সবখানে সুষমভাবে বা সমানভাবে বিন্যস্ত আছে। চিনির শরবতের মতো যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকেই দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলে। ঠিক আছে? দ্রবণ বা সমসত্ব মিশ্রণ, দ্রবণ যে কথা আর সমসত্ব মিশ্রণ একই কথা, অর্থাৎ যেগুলোকে আমরা আলাদা করতে পারি না সেগুলি হচ্ছে সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। অর্থাৎ দ্রবণসমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ। এখন তোমরা পানিতে লবণ, গ্লুকোজ, ফলের রস যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো সমসত্ব দ্রবণ মিশ্রণ বা দ্রবণ কিনা। অবশ্যই এগুলো কিন্তু সমসত্ব দ্রবণ হবে। এরপর রয়েছে আরেকটা কাজ, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণকে জানবো আমরা। একটা বাটি নিবা, মুড়ি নিবা, চানাচুর নিবা, পেঁয়াজ কুচি নিবা, মরিচ কুচি, টমেটো কুচি নিবা। তোমার উপকরণগুলো মিশিয়ে ঝালমুড়ি বানাবা। এবার ঝালমুড়িগুলোকে তোমরা কয়েক ভাগে কিন্তু ভাগ করতে পারবা। তোমরা কি মিশ্রণ উপাদানগুলোকে সহজে আলাদা করতে পারছো? হ্যাঁ, খুব সহজেই একটি উপাদান থেকে অন্যটি আলাদা করা যাচ্ছে। সব ভাগে কি সকল উপকরণ সমানভাবে আছে? না, নেই। কোনো ভাগে মুড়ি হয়তো একটু বেশি আছে,
কোনোটাতে বা পেঁয়াজ একটু বেশি, আবার কোনোটাতে হয়তো চানাচুর একটু কম বা বেশি, অর্থাৎ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত নেই। ঝালমুড়ির মতো যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায়, তাদেরকে মূলত বলা হয় হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কাকে বলা হয়? যেগুলোকে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, এই দুই প্রকার মিশ্রণ হচ্ছে মূলত মিশ্রণকেই আমরা মূলত ভাগ করতে পারি। এখন তোমরা পানিতে গুঁড়ো দুধ, মাটি, আটা, চালের গুঁড়া, টেলকম পাউডার যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো অসমসত্ব মিশ্রণ হয় কি না। সো এবার দেখো আমরা চলে যাই পার্ট 3 এবং 4-এ, সেটা হচ্ছে দ্রাবক। দ্রাবক নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা বলো তো চিনি শরবতে চিনি এবং পানির মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি আর চিনির পরিমাণ কম থাকবে। এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে আর চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। একটা জিনিস বুঝো, পানি চিনিকে দ্রবীভূত করেছে এবং চিনি পানিতে দ্রবীভূত হয়েছে, অর্থাৎ একজন দ্রবীভূত করেছে আর একজন হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে আমরা বলি দ্রাবক। তাকে আমরা কি বলি? দ্রাবক বলি, দ্রাবক। ঠিক আছে, অর্থাৎ যে দ্রবীভূত করে সেই হচ্ছে দ্রাবক। আর যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে আমরা বলি দ্রব। তাহলে বলা যায় কি দেখো তো, দ্রবণ ইজ ইকুয়াল হবে দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক। চিনির শরবতে দ্রাবক হচ্ছে পানি আর দ্রব হচ্ছে চিনি। জলীয় দ্রবণ। উপরে দেওয়া চিনি শরবতের মতো জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রাবক যে পানি হবে তা কিন্তু নয়। পানি ছাড়াও বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু যেমন এসিটন, তারপর হচ্ছে স্পিরিট এবং ইথারও কিন্তু আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রা, পাতলা ও ঘন দ্রবণ। দ্রবণে দ্রব এবং দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায়। ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। এবার তাহলে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যাক। এখানে একটা কাজ রয়েছে, দেখো, ঘন ও পাতলা দ্রবণ তৈরি ও পার্থক্যকরণ। দুটি কাঁচের গ্লাস নিতে হবে, মাপচুং নিতে হবে, চামচ, চিনি এবং পানি নিতে হবে। পদ্ধতি হিসেবে রয়েছে, কাঁচের গ্লাস দুটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। প্রতিটি গ্লাসে মাপচুং দিয়ে মেপে 100 মিলিলিটার করে খাওয়ার পানি নাও। একটি গ্লাসে 1 চা চামচ এবং অপরটিতে 3 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়া দাও। এবার উভয় গ্লাস থেকে 1 চামচ করে দ্রবণ বা শরবত খেয়ে নাও এবং এদের মিষ্টতা তোমরা পরীক্ষা করবা। বেশিরভাগ রাসায়নিক পদার্থ কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর, তাই কোনো দ্রবণ বা রাসায়নিক পদার্থ সম্পর্কে পুরোপুরি জানা না থাকলে কিন্তু এটি খেয়ে স্বাদ পরীক্ষা করা কোনো মতে কিন্তু উচিত নয়। দেখা গেছে যে অ্যাসিড যে রয়েছে, এটা তোমরা বড় ক্লাসে জানতে পারবা যে অ্যাসিড হচ্ছে ক্ষয়কারী পদার্থ। তুমি যদি অ্যাসিড খেয়ে নাও টেস্ট করার জন্য, তবে যেটা হবে তোমার জিহ্বা একদম পুড়ে ছাই হয়ে যাবে। তো সব কিছুই তোমরা কিন্তু চাইলেই স্বাদ গ্রহণ করতে পারবো না। সো দেখো, যে গ্লাসে 3 চা চামচ পানি দেওয়া হয়েছে সেটি বেশি মিষ্টি লাগছে। চিনি শরবতের মতো সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটি ঘন দ্রবণ, আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবের পরিমাণ কম থাকে সেটি হচ্ছে পাতলা দ্রবণ। আবার যদি এমন হয় যে দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে, যেমন 1 চা চামচ ভিন্ন ভিন্ন পরিমাণ পানি নেওয়া হয়, তবে যেটিতে পানির পরিমাণ কম থাকবে সেটি বেশি মিষ্টি হবে, অর্থাৎ এটিকে আমরা ঘন দ্রবণ বলতে পারি। আর যেটিতে পানির পরিমাণ বেশি থাকবে সেটি কিন্তু কম মিষ্টি হবে, অর্থাৎ সেটিকে আমরা পাতলা দ্রবণ বলতে পারি। বর্ণহীন জলীয় দ্রবণ দেখে এটি পাতলা না ঘন তা কিন্তু বোঝার উপায় নেই, তবে রঙিন দ্রবণের ক্ষেত্রে ভিন্ন ঘনমাত্রার দ্রবণসমূহ কোনটি পাতলা কোনটি ঘন তা বোঝা যায়, ঠিক যেমন করে আমরা পাতলা ডাল এবং ঘন ডালের মধ্যে পার্থক্য করতে পারি। উল্লেখ্য যে ডাল কিন্তু দ্রবণ নয়, এটি একটা অসমসত্ব মিশ্রণ। কেন বলতো? ডালের কিন্তু আমরা আলাদা করতে পারি, ডালগুলো নিচে জমে থাকে আর উপরে কিন্তু পানি জমে থাকে, এগুলো কিন্তু আমরা আলাদা করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ঘন এবং পাতলা রঙিন দ্রবণের পার্থক্য করা যায়। এখানে একটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার রঙিন জলীয় দ্রবণ তৈরি করে তা থেকে ঘন এবং পাতলা দ্রবণের পার্থক্যকরণ করব আমরা। প্রয়োজনীয় উপকরণ হিসেবে কী কী লাগবে? আমাদের 3টি টেস্ট টিউব লাগবে, টেস্ট টিউব ধারক, মাপচুং, চামচ, তুতে ও পানি লাগবে। পদ্ধতি হিসেবে রয়েছে, দেখো কি, 3টি পরিষ্কার টেস্ট টিউব নাও। এবার টেস্ট টিউবগুলোকে টেস্ট টিউব ধারকে পরপর সাজিয়ে রাখো। প্রতিটি টেস্ট টিউবে মাপচুং দিয়ে মেপে 5 মিলিলিটার করে পানি নাও। প্রথম টেস্ট টিউবে 1 চা চামচ, দ্বিতীয় টেস্ট টিউবে 2 চা চামচ এবং অপরটিতে 3 চা চামচ তুতে যোগ করে তুতের দানাগুলোকে পুরোপুরি পানিতে দ্রবীভূত না হওয়ার পর্যন্ত ভালো করে ঝাঁকাও। টেস্ট টিউবগুলোকে
টেস্ট ঢালকে যার যার আগের জায়গার মতো সাজিয়ে রাখো। এখানে তোমরা চাইলে বাসায় কিন্তু এই পরীক্ষাটা করে দেখতে পারো। সেক্ষেত্রে তোমরা তুতে না দিয়ে তোমরা তোমাদের যে কাপড়ে দেওয়া নীল রয়েছে সেই নীল কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। একই কাহিনী। তো তোমরা যদি সবগুলো দ্রবণ খেয়াল করো, সবগুলো দ্রবণ কি সমান নীল দেখতে পাচ্ছ? না, তা নয়। যেটিতে সবচেয়ে কম পরিমাণ তুতে যোগ করেছ সেটি সবচেয়ে কম নীল দেখাচ্ছে, অর্থাৎ সেটি পাতলা দ্রবণ। এভাবে তুতের পরিমাণ বাড়ার সাথে সাথে দ্রবণের রং আস্তে আস্তে গাঢ় হয়েছে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা পাতলা থেকে ঘন হয়েছে। একইভাবে তোমরা পটাশিয়ামের পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ তৈরি করে পাতলা ও ঘন দ্রবণে পার্থক্য করতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও ক্লাসে আমরা মূলত পার্ট 5 থেকে 7 পর্যন্ত আলোচনা করব। সো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।